নমস্কার বন্ধুরা, বাংলা গল্প পাঠের আসরে আপনাদের প্রত্যেককে জানাই আবারও স্বাগত। বন্ধুরা, আজ আমি আপনাদের পাঠ করে শোনাব আমার নিজের লেখা সময় গল্পটি। ইতিমধ্যেই আমি গল্পটির দ্বিতীয় পর্বটি পাঠ করে শুনিয়েছিলাম। আজ আমি আপনাদের পাঠ করে শোনাব গল্পের 3 নম্বর পর্বটি। গল্পটি শুনতে আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। শুরু হচ্ছে আজকের গল্প সময় পর্ব 3। অম্বিকা জয়াকে শুধু ফোনে বলল, ঠিক আছে, এখন আর কোনো কথা নয়, বুঝলে? দেওয়ালেরও কান আছে, একেবারে কাল দেখা হচ্ছে আমাদের। সিটি কফি শপে এসো, এখন রাখলাম। এই বলে ফোনটা কেটে দিল আর থানার দিকে এগিয়ে পড়ল অম্বিকা। অন্যদিকে রায়বাড়িতে হৈমন্তীর বাবার বাড়ির লোক দলে দলে আসছে। সোমাশ্রীর বাবার বাড়ির লোক সুর তুলে কাঁদছে, বিশেষত সোমাশ্রীর মা কাকিমা। আর বাচ্চা ছেলেটা বাকি বাচ্চাদের সাথে হেসে খেলে সারা বাড়ি ঘুরে বেড়াচ্ছে। সোমাশ্রীর মা বলল, আহারে, আমার নাতির যে কি হবে, ওর যে আজ কি হারালো তাও নিজেও জানে না। একটু বয়স হলে বুঝবে হয়তো মা জিনিসটা কি। সবাই তো মার মতন ভালোবাসে, আদর দেবার চেষ্টা করবে, কিন্তু মা একজনই হয়, তার জায়গা কেউ কখনো নিতে পারবে না, নেওয়া যায় না। সোমাশ্রীর মার এমন বিলাপ করে কান্নার সময় সৌনকের মাস্তুতো বোন পড়ি এলো। পড়ি কলেজের 2য় বর্ষের ছাত্রী। সে মাঝে মাঝেই তার মাসির বাড়িতে আসতো ছুটি কাটাতে। সোমাশ্রীকে সে নিজের বৌদি নয়, দিদির চোখে দেখত। পড়ি ঘরে ঢুকেই রনিতাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলো। পড়ি বলল, দিদি ভাই, হঠাৎ করে এসব কি থেকে কি হয়ে গেল বলো তো? সোমাদি এত ভালো ছিল, তার নাকি অন্য ব্যক্তির সাথে সম্পর্ক। আমি তো ভাবতেও পারছি না। রনিতা এবার গলাটা উঁচু করে সোমাশ্রীর মাকে শুনিয়ে বলল, তাহলেই ভাব পড়ি, ও মেয়ে কেমন চরিত্রের, দেখে তো কিছুই বোঝা যায় না। সোমাশ্রীর মা দুঃখ করে এতটাই কাতর যে এমন মন্তব্যের উত্তর দেওয়া অপ্রয়োজনীয় মনে করল। তবে পড়ি নিজের মনে মনে ভাবতে বসল, সোমাদি এমন কেন করল, কেউ কি কখনো ভেবে দেখবে না? খালি সবাই সোমাদির চরিত্র নিয়েই কথা বলবে, কেউ ভাববে না একটা সম্পর্কে তৃতীয় ব্যক্তির প্রবেশ কেন ঘটে? বিয়ের পর তো কখনো ওরা দুজনে তেমন বেড়াতেও যায়নি কোনোদিন। আচ্ছা, সোমাদিকে তো দেখতাম অফিস থেকে বেরোনোর পর মিষ্টির দোকানে লাইন দিয়ে দাঁড়িয়ে দাদার জন্য পছন্দের মিষ্টি কিনে বাড়ি আসতো। এগুলো কি শুধুই কর্তব্য ছিল, একটুও ভালোবাসা ছিল না এতে? আর একবার তো সোমাদি দাদার জন্য একটা পাঞ্জাবিও কিনেছিল, আর তাতে নিজের হাতে নকশা করেছিল। দাদা তো সেটা কখনো পরেও দেখেনি, উপরন্তু বলেছিল যে এর থেকে তো নকশা করা রেডিমেড পাঞ্জাবি কিনলে পারতে। আহারে, সোমাদিকে দেখেছিলাম সেদিন সবার আড়ালে চোখের জল ফেলতে। দাদা সোমাদির ভালোবাসাটা কখনো বুঝল না, একবারটিও না। না, দাদা খারাপ মানুষ সেটা নয়, তবে আমার দাদা কখনোই সোমাদির ভালোবাসার জন্য উপযুক্ত ছিল না। হায় ঈশ্বর, এটা কি কেউ কখনোই বুঝবে না? এর মধ্যে রনিতা হৈমন্তীকে কি ফিসফিস করে বলল, মা, অম্বিকা কি থানায় পৌঁছালো, ফোন করে জানলে? হৈমন্তী বলল, না রে, একটুক্ষণ পর ফোন করে দেখব। অম্বিকা থানায় প্রবেশ করল। থানায় তখন হসপিটাল থেকে ফোন এসেছে, রক্তিম দে কথা বলছে। ফোনটা কেটে রক্তিম দে সবাইকে বললেন, বডিটা এখনই রিলিজ করা হবে, তবে রিপোর্টটা কাল সকাল 10টার দিকে আসবে। অম্বিকা অফিসার রক্তিম দেকে সুইসাইড নোটটা তুলে দিল। অফিসার ওটা জমা নিল। তাছাড়া ওটা 3টে জেরক্স করা হলো, একটা থানায় ও বাকি 2টো সোমাশ্রীর বাবা ও সৌনককে দেয়া হলো। সুইসাইড নোটে লেখা অনুযায়ী এটাই স্পষ্ট হয় যে সোমাশ্রীর মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, আর নিচে সোমাশ্রীর নিজের হাতের সই করা ছিল, তাই কারোর কিছুই বলার ছিল না। সোমাশ্রীর বাবা পরিশেষে কাঁদতে কাঁদতে ভেঙে পড়েছে। তিনি বললেন,
আসলে রাগে দুঃখে আমার মাথার একদম ঠিক নেই। আপনি সৌনককে ছেড়ে দিন। তাছাড়া ওর কিছু হলে আমার নাতির কি হবে? আমার মেয়ের শেষ কাজটা এখনো বাকি আছে, ওকে ছেড়ে দিন। তারপর উনি সৌনকে দুহাত ধরে ক্ষমা চেয়ে বললেন, আমায় মাফ করে দাও বাবা, আমার মাথা আর ঠিক নেই। সৌনক পরিস্থিতিটা একটু বোঝবার চেষ্টা করলো আর ওনাকে আশ্বস্ত করে বলল, আমি কিছু মনে করিনি। আসলে আপনার মেয়ে মারা গেছে, রাগে দুঃখে এমন হতেই পারে। আর ওর মৃত্যু তো স্বাভাবিকভাবে হয়নি। আপনাদের মন ভালো থাকবে না, এটাই তো স্বাভাবিক। চলুন, সোমার শেষ কাজটা বাকি, ওর শেষ যাত্রাটা সুন্দর হওয়া দরকার। এরপর থানা থেকে একে একে সবাই বেরিয়ে এলো। সব শেষে বের হলো অম্বিকা, মুখে একটা বাঁকা হাসি, আর নিজের মনে মনে বলল, আসলে ঠিক কি হয়েছিল সেটা তো শুধু আমরা দুজন জানি, আমি আর জয়া। অবশ্য দুজন বললে একটু ভুল বলা হয়, আমি আর জয়া আর একজন। সৌনক বাড়ি যেতেই হৈমন্তী রনিতা তাকে ঘিরে ধরল। দুর্লভ রায় ঘর থেকে বেরিয়ে এলো সৌনকের কাছে। অন্যদিকে সৌনকের মা ঘরের এক কোণে দাঁড়িয়ে রইল। হৈমন্তী সৌনককে জড়িয়ে ধরে জিজ্ঞাসা করল, বাবু, তুই এতক্ষণ ধরে থানায় ছিলি, কি কি জিজ্ঞাসা করলো তোকে? সব ঠিক আছে তো? তুই ঠিক আছিস তো? আর আর বেয়াই মশাই, উনি তো থানায় গিয়েছিলেন। উনি কোথায়? ওনাকে তো দেখতে পাচ্ছি না। আর উনি থানায় গিয়ে কি বললেন রে? সৌনক এতক্ষণ চুপ করেছিল, এবার সে তার মায়ের দিকে মুখ তুলল। মা, একসাথে এত প্রশ্ন করলে কোনটার উত্তর দেব বলো তো? একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে সৌনক আবার বলতে শুরু করল, মা, আমি ঠিক আছি, আর থানায় সব ঠিক আছে। কাল ময়নাতদন্তের রিপোর্ট আসবে, আর তারপরই সব বোঝা যাবে। আর সোমার বাবা পরের গাড়িতে আসছে। আসলে সোমার বডিটা রিলিজ করেছে, তাই উনি সেটাই দেখে আনবেন, যাতে কোনো অসুবিধে না হয়। হৈমন্তী বলল, ও বুঝলাম, কিন্তু উনি থানায় গিয়ে আমাদের সবার নামে কিছু বাজে কথা বলেননি তো? সৌনক এবার বিরক্তির সুরে হৈমন্তীকে থামিয়ে দিয়ে বলল, থামো না মা, এসব কথা থাক। বিপদের দিনে কি কারোর মাথার ঠিক থাকে? আর তাছাড়া উনি সোমার বাবা, উনি এখন কি বলছেন সে কথা না ধরাই ভালো। ওনার মেয়ে মারা গেছে মা, আমার স্ত্রী মারা যাওয়ায় যদি এত কষ্ট হয়, তবে ওনার তো মেয়ে, আমারও তো একটা ছেলে আছে মা, তাই আমি ব্যাপারটা বুঝতে পারছি। হৈমন্তী সৌনকের কথার উপর আর কিছু বলতে পারল না, শুধু মনে মনে ভাবল, সত্যি তো, সৌনকের একটা ছেলে আছে, আমার নাতি, আর আমার নিজের মেয়েও আছে রনিতা। আর যদি রনুর কিছু হতো, তাহলে কি আমি এত স্বার্থপর হতে পারতাম? এই কথাগুলো আজ বলতে পারতাম না। এইসব ভেবে হৈমন্তী চুপ করে রইল। অন্যদিকে রনিতা অম্বিকার কাছে গিয়ে বলল, অম্বিকা, ধন্যবাদ তোমাকে, আজ তুমি না থাকলে যে কি হতো। অম্বিকা রনিতার কথা শেষ করতে দিল না, তার আগে সে বলল, থাক না দিদি ভাই, আর আমি থাকবো নাই বা কেন? অম্বিকা এক ঝলক একবার সৌনককে দেখে নিল, তারপর বলল, সৌনকদা, তুমি এখানে একটু বসে যাও, অনেক অনেক ধকল গেছে গো তোমার ওপর দিয়ে। কি রে ভাই, কোনো অসুবিধা হয়নি তো? পাশ থেকে বিল্লু সৌনককে বলল, না বিল্লুদা, অসুবিধা কেন হবে বলো তো? অম্বিকা তো আছে আমার সাথে সব সময়, ও আমার কোনো অসুবিধায় পড়তেই দেয়নি। হ্যাঁ রে, সেটাই তো দেখছি। বা বাবা, ভালো, এমন বন্ধু পাওয়াও ভাগ্যের ব্যাপার। এই আপনি কি আমার কোনো কারণে টিস করছেন? অম্বিকা এতক্ষণে মুখ খুলল, না না গো, আমি তো ভালো কথাই বললাম। এমন সময় তাদের বাড়ির সামনে গাড়ি দাঁড়ানোর আওয়াজ এলো, তার মধ্যে একটা গাড়ি স্বর্গরাত। ঘরে যে যেখানে ছিল সোমাশ্রীকে শেষবারের মতো কয়েক মুহূর্ত দেখার জন্য বেরিয়ে এলো। সোমাশ্রীর বাবা মা কাকু কাকিমা কান্নায় ভেঙে পড়ল। সোমাশ্রীকে দেখে হৈমন্তীর চোখেও জল চলে এলো। না না, এ জল কোনো পারিবারিক অসম্মানের ভয়ে নয়, তাদের কোনো বিপদের ভয়েও না, এ জল ছিল শুধু সোমাশ্রীর জন্যই। দুর্লভ রায় বাইরে গেটে এক কোণে বসে রইল, যেন শোকে পাথর। আর রনিতা তার দাদা বৌদির 4 বছরের ছেলেটাকে মার সামনে বসানোর চেষ্টা করছে, মাকে কয়েক মুহূর্ত দেখবার জন্য। কিন্তু বাচ্চা তো, সে কি এত বোঝে? সে বারবার উঠে চলে যাচ্ছে ওর সঙ্গী সাথী যারা ওর বাড়ি এসেছে তাদের সাথে খেলবার জন্য। এদিকে সবাই যখন সোমাশ্রীকে ভিড় করে দাঁড়িয়ে তাকে শেষবারে দেখার জন্য ব্যস্ত,
অম্বিকা চুপিসারে ড্রয়িং রুমে ঢুকল। অম্বিকা আর কোনো দিকে না তাকিয়ে সোজা বুক সেলফে খোঁজাখুঁজি করতে লাগলো। একটা নির্দিষ্ট বইয়ে পাতা খুলল, যেন সে আগে থেকে জানতো ওখানে কিছু গোপন জিনিস থাকার কথা। কিন্তু না, অম্বিকা ওখানে কিছুই পেল না। অম্বিকার মুখে এই প্রথমবার চিন্তার ছাপ পড়ল। অম্বিকা যখন পাগলের মতো চারিদিকে কিছু খুঁজে চলেছে, ঠিক সেই সময় বাইরে থেকে ঘরে আসার কারোর পায়ের শব্দ অম্বিকা শুনতে পেল। অম্বিকা আরও কোনো দিকে না তাকিয়ে সোফার পেছনের দিকে লুকিয়ে পড়ল। বাইরে থেকে ঘরে লক্ষ্মীর মা এলো। লক্ষ্মীর মা ঘরে ঢুকে নিজের মনে মনে বলতে শুরু করলো, এরা কি লোক, কি জানি, বউটা মারা গেছে বলি শেষবেলায় কেউ মালা ফুলটুকুও দেবে না। যাই, আমি যাই নিয়ে, কিন্তু মালাগুলো যে কোথায় রাখলাম এইসব বলছে, আর চারদিকে ফুলমালা খোঁজার জন্য ব্যস্ত হয়ে পড়ল। অন্যদিকে অম্বিকা চুপ করে সোফার পেছনে বসে আছে। অম্বিকা এক নজরে দেখল ফুলমালাগুলো টিভির টেবিলটাই রাখা, আর সেখানে থেকে নিতে গেলেই ডান পাশে ফিরলেই লক্ষ্মীর মা তাকে দেখে ফেলবে খুব সহজেই। অম্বিকা এইসব ভেবে ঘামতে শুরু করেছে। লক্ষ্মীর মা নিজে নিজেই চিৎকার করে বলল, আরে এই তো টিভির টেবিলটাই রাখা, আর আমি সারা ঘর খুঁজে বেড়াচ্ছি। এই বলে সে টিভির টেবিলটা দেখে এগিয়ে গেল। অম্বিকা টেনশনে শ্বাস প্রায় বন্ধ হয়ে এলো। লক্ষ্মীর মা ফুলমালা নিয়ে পাশ ফিরল। অম্বিকা আর কিছু দেখতে পাচ্ছে না, সে তার চোখ বন্ধ করে আছে। লক্ষ্মীর মা বাম পাশে ফিরে ঘরের লাইটটা অফ করে দিল, আর নিজেই নিজের মনে বলল, ঘরে কেউ নেই, তবু যে কেন ঘরের লাইট সারাক্ষণ জ্বলছে কে জানে বাবু। সব কাজ কি আমি একা একাই করব? অদ্ভুত ব্যাপার এদের। এরপর লক্ষ্মীর মা নিজেই সে ঘর থেকে বেরিয়ে গেল ফুল আর মালা নিয়ে। অম্বিকা এবার সোফার পেছন থেকে বেরিয়ে এলো, একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। তারপর ঘরের মধ্যে লাইটটা জ্বালালো। এরপর সে আবার হন্যে হয়ে সেই জিনিসটা খুঁজতে লাগলো। অবশেষে বুক সেলফে একটা বইয়ের নিচে খুঁজে পেল অম্বিকা যা চাই সেই জিনিসটা। দুটো ছবি দুটো খুব যত্নে হাসতে হাসতে অম্বিকা নিজের ব্যাগে ভরে নিল, আর তারপরই বেরিয়ে এলো বাইরে। বিল্লু হঠাৎই দেখলো অম্বিকা ঘর থেকে বাইরে বেরিয়ে এলো, কিন্তু বিল্লু এই নিয়ে কাউকে কিচ্ছু বলল না। বিল্লুর মনে ধীরে ধীরে রহস্যের মেঘ দানা বাঁধছে। সেই রহস্য যতক্ষণ না উন্মোচন হচ্ছে, কাউকে কিছু বলাটা জাস্ট বোকামি হবে। বাইরে তখন সমাজটিকে শেষ কাজের জন্য নিয়ে যাওয়া হবে। সৌনকের মাস্তুতো বোন পরি আচমকায় পেছন থেকে এসে অম্বিকাকে জিজ্ঞেস করলো, অম্বিকা দি, কোথায় গিয়েছিলে তুমি? অনেকক্ষণ থেকে তোমায় দেখিনি। অম্বিকা একটু নার্ভাস হয়ে পড়ল, কিন্তু কথার মধ্যে তার ছাপ পড়তে দিল না। পরীর কথায় সে বলল, ও তেমন কিছু না, একটু ওয়াশরুমে গিয়েছিলাম। তারপর অম্বিকা পরীকে বলল, আমরা বরং ওদিকে যাই, চলো। সৌনকরা বেরিয়ে পড়বে অন্তিম কাজের জন্য। বিল্লু অম্বিকাকে দেখল সে অনায়াসে পরীকে মিথ্যে বলছে। আকাশ তার অফিসের ম্যানেজারের সাথে সোমাশ্রীদের বাড়িতে প্রবেশ করল। আকাশ দেখল তার স্ত্রীকে কি সুন্দর লাগছে, তবে এভাবে যে কখনো কি দেখতে হবে ভাবতে পারেনি। অম্বিকা আর চোখে আকাশকে লক্ষ্য করল, একটু কাছে গিয়ে বলল, বসুন আপনারা, আসলে সোমা তার শেষ যাত্রায় যাচ্ছে তো, তাই আপনাদের কেউ লক্ষ্য করেনি, প্লিজ কিছু মনে করবেন না। না না, আমরাও ওনাকে শেষবারের মতো দেখতে এলাম, উনি বেরিয়ে গেলে আমরাও বেরিয়ে যাব, বসবো না। অম্বিকা একটু মৃদু হেসে বলল, ওকে ওকে। সোমাশ্রীকে নিয়ে বেরিয়ে যেতেই আকাশও বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার তোড়জোড় শুরু করে দিল। তবে ম্যানেজার বাবু বাধা দিয়ে বলল, আকাশবাবু, এখনই আমরা বেরিয়ে যাব, একটু শুনে যাব না? কি শুনবেন আপনি? না মানে কি করে হলো, তার উপর কার সাথে নাকি একটা ইন্টু ছিল। ছি 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 ম্যানেজার বাবু, একটা মানুষ মারা গেছে, আর আপনি এখন এইসব নিয়ে রসিয়ে রসিয়ে গল্প শুনবেন? তা তোমার এত গায়ে লাগছে কেন বাবু? আকাশ নিজেকে একটু গুছিয়ে নিয়ে বলল, না না ম্যানেজার বাবু, আপনি আমায় ভুল বুঝছেন, আসলে সুইসাইডের কেস তো,
কখন যে কিভাবে আমাদেরকে ফাঁসিয়ে দেবে। তার উপর শুনেছেন আমাদের অফিসের কারোর সাথেই নাকি ওর। ওমা, তাই নাকি? তাহলে চলো, সবাই এই সময় ব্যস্ত আছে, কেটে পড়ি আমরা। হ্যাঁ চলুন, সেই ভালো। বেশ কিছুক্ষণ পরে সব কাজ শেষ করল সৌনক। সৌনক সোমাশ্রীর জ্বলন্ত চিতার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কী যেন একটা ভেবে চলেছে। হঠাৎই পেছন থেকে সৌনকের মেসো এসে সৌনককে বলল, চিতার আগুন নিভে গেছে, চল এবার যাওয়া যাক। একে একে সবাই বাড়ি ফিরল। সেদিন সবাই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে রাত্রে ঘুমিয়ে পড়েছিল খুব তাড়াতাড়ি। পরের দিন সকালবেলা 10:30। বাড়ি থেকে যারা এসেছিল সবাই বাড়ি চলে গেছে। খালি হৈমন্তীর বোনের বর আর তাদের মেয়ে পরী থেকে গেছে। সকালবেলা সবাই যেন অস্থির হয়ে আছে। রায়বাড়িতে কলিং বেলের আওয়াজ। ভেতর থেকে দরজা খুলতেই অম্বিকা এলো ঘরে। অম্বিকা ঘরের ভেতর ঢুকতেই হৈমন্তীকে জিজ্ঞাসা করল, কাকিমা, রিপোর্ট এখনো আসেনি তো? হৈমন্তী একটু টেনশনে সুরে বলল, না না না। অম্বিকা মনে মনে ভাবল, কখন যে রিপোর্টটা আসবে, আজ আবার বিকেলে জয়ার সাথেও দেখা করতে যেতে হবে। পরী ঘরের ভেতর থেকে বেরিয়ে এলো আর চুপচাপ অম্বিকাকে লক্ষ্য করতে লাগলো। এমনিতে পরীর অম্বিকাকে একদম পছন্দ না প্রথম থেকেই। মাঝে মাঝে পরী যখন মাসির বাড়ি আসতো তখন সৌনকের সাথে অম্বিকার মেলামেশাটা একদম পছন্দ করতো না। পরী বুঝতে পারত সোমাদি মুখে কিছু না বললেও ভেতরে ভেতরে কষ্ট পায় এই ব্যাপারটা নিয়ে। আর তার উপর কাল অম্বিকার মতিগতি একদম ঠিক লাগেনি ওর। তাই মনে মনে পরী ভাবল, অম্বিকাকে একটু নজরে নজরে রাখা দরকার। বিশেষ করে ও কোথায় যায় না যায় এই ব্যাপারটা দেখা দরকার। সৌনক ঘরের একটা চেয়ার টেনে বসল। ঠিক তখনই আবার ও ঘরের কলিং বেলটা বেজে উঠল। সৌনক এবার নিজে গিয়ে দরজা খুলল। বাইরে থেকে অফিসার রক্তিম দে ঘরে এলো, সঙ্গে হাতে একটা কাগজ। সৌনক দরজাটা দিয়ে অফিসারকে বসতে বলল। হৈমন্তী অফিসারকে লক্ষ্য করে লক্ষ্মীর মাকে ইশারা করে বলল, চা আনার জন্য। ইচ্ছে না থাকা সত্ত্বেও লক্ষ্মীর মাকে ওখান থেকে চলে যেতে হলো রান্নাঘরে। এরপর সৌনক অফিসারকে জিজ্ঞাসা করল, স্যার, রিপোর্ট কি এসেছে? অফিসারটি এবার সৌনকের দিকে অবাক চোখে তাকিয়ে রিপোর্টটা খুলল। হৈমন্তী, রনিতা, অম্বিকা, দুর্লভ রায়, পরী ও তার মা বাবা সবাই, বাড়ির সবাই চাতক পাখির মতো ওই রিপোর্টটার দিকে তাকিয়ে আছে। মিস্টার রক্তিম দে রিপোর্টটা খুললেন। তিনি সবাইকে উদ্দেশ্য করে একবার বললেন, এটি একটি আত্মহত্যা, কোনো খুন নয়। অন্তত রিপোর্ট সে কথাই বলছে। তারপর নিজেই পড়তে শুরু করলেন রিপোর্টটা। সহজ ভাষায় সবাইকে বুঝিয়ে বললেন, প্রথমত মৃতা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন, ফলে তার শিরদাঁড়ার দিকে হাড়টি ভেঙে গেছে, যেটিকে বৈজ্ঞানিক ভাষায় এই রিপোর্টে লেখা আছে অডন্টয়েড প্রসেস সার্ভিক্যাল ভার্টিভা, এবং সোমাশ্রী দেবীর স্পাইনাল কর্ড ইনজুরি হয়ে মৃত্যু হয়েছে। দ্বিতীয়ত, মৃতা নিজের গলায় দড়ি দিয়েছেন, কেউ তাকে খুন করে ঝুলিয়ে দেননি, কারণ সোমাশ্রীর গলায় নন কন্টিনিউয়াস লিগেচার মার্ক রয়েছে। সহজভাবে বলতে গেলে ওর কেবল থুতনির দিকে দড়ির দাগ আছে। যদি সোমাশ্রীকে অন্য কেউ খুন করে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দিত তাহলে কন্টিনিউয়াস লিগেচার মার্ক পড়ত। সহজ ভাষায় গোটা গলা জুড়ে দাগ পড়ত। আর তৃতীয়ত, সোমাশ্রী মারা যায় নার্সিংহোমে। এর মানে নার্সিংহোম নিয়ে যাওয়া অবধি ওর দেহে প্রাণ ছিল। আশা করি সবার সব কনফিউশন ক্লিয়ার হয়েছে। যাই হোক, এই রিপোর্টটার একটা কপি আমরা নিয়ে রাখলাম মিস্টার রায়। আর কালকের ব্যবহারের জন্য আই অ্যাম রিয়েলি সরি মিস্টার রায়। আসলে বুঝতে পারছেন তো, এটা আমাদের ডিউটি। ওকে মিস্টার দে, আমি বুঝতে পারছি আপনার অবস্থা। মিস্টার দে কিছুটা লজ্জিত মুখে বললেন, তাহলে আমি এখন চলি? অম্বিকা তড়িঘড়ি বলল, না না মিস্টার দে, একটু কিছু খেয়ে না গেলে বাড়ির অকল্যাণ হবে। হ্যাঁ সত্যি তো, অম্বিকা ঠিক বলেছে। রনিতা অম্বিকাকে সমর্থন করে বলে, অম্বিকা, তোমার নজর আছে সব দিকে, সত্যি তুমি অসাধারণ। কলিং বেলের আওয়াজে সবার আলোচনা থামে। লক্ষ্মীর মা দরজা খুলে দিতেই
বিল্লু ঘরে প্রবেশ করে। অম্বিকা আজ একটু ইচ্ছে করেই গায়ে পড়ে বিল্লুকে কথা বলে। বিল্লুদা, আজ একটু বেশি দেরি করে ফেললে যে, রিপোর্ট তো বলা হয়ে গেছে। বিল্লু কেমন বোকা বোকা মুখ করে প্রশ্ন করল, ও, রিপোর্ট বলা হয়ে গেছে? অম্বিকা কথা টেনে নিয়ে বলল, হ্যাঁ গো বিল্লুদা, যাই হোক তুমি বসো, আমি রান্নাঘরে যাই, তোমাদের জন্য কিছু নিয়ে আসি। আর ভাই দাবে, সোমাশ্রীকে খুন করা হয়নি, ও নিজের ইচ্ছেই গলায় দড়ি দিয়েছে। বিল্লু কেমন জানি হা হয়ে অম্বিকার কথা শুনছিল। এবার একটু সহজ সরল সুরে বলল, হ্যাঁ আমি তো জানতাম ও নির্দোষ, ও তো আমারই ভাই। আমি কত ছোট থেকে ওকে চিনি, আর আমি জানবো না ও কেমন ছেলে? অম্বিকা আর কথা না বাড়িয়ে রান্নাঘরে গেল। তবে সৌনক উত্তর না দিয়ে পারল না। হ্যাঁ জানি বিল্লুদা, তুমি আমায় কেমন বিশ্বাস করো, তোমার নার্সিংহোমে বলা কথাগুলো থেকেই বোঝা যায় সেটা। বিল্লু আর কথা বলতে পারল না, কেমন জানি বোবা বনে গেল। পাশে থেকেই এতক্ষণ চুপচাপ করে ঘটনাটা দেখছিল পরি। সে একটা ব্যাপার লক্ষ্য করল, রিপোর্টটা সৌনকদার অনুকূলে আসাতে রনিতাদি কিংবা মাসিমণি যতটা না নিশ্চিন্ত, তার থেকে অনেক বেশি নিশ্চিন্ত হয়েছে অম্বিকাদি। পরি মনে মনে আরও ভাবল, সৌনকদাও নিশ্চিন্ত হয়েছে বটে, তবে দাদার টেনশন কমতেই পারে। আফটার অল দাদাকেই তো সব পুলিশের ঝামেলাটা পোহাতে হলো। কিন্তু অম্বিকাদি, কেন জানি না এই অম্বিকাদির প্রতি তার সন্দেহ কিছুতেই কাটছে না। আর অম্বিকাদি বিল্লুদাকে যেভাবে কথা বলল, তাতে সন্দেহ আরও বেড়ে যাচ্ছে। একটা বাইরের মেয়ে পারিবারিক ব্যাপারে এত নাক গলাচ্ছে কেন? হোক না যতই বন্ধু, বন্ধু হলেই বুঝে এমন করে কেউ বলতে পারে? যাই হোক, আর ভেবে কাজ নেই। এইসব সাত পাঁচ ভাবতে ভাবতে যখন পরি ভেতরের ঘরে যাচ্ছিল, বিল্লু পরীকে উদ্দেশ্য করে বলল, কি রে পরি, কেমন আছিস? কাল থেকে যা গেল তোর সাথে ভালো করে কথাই হয়নি। কথা বলতে বলতে বিল্লু পরীর কাছে এসে আস্তে আস্তে বলল, শোন পরি, বারান্দায় চল, তোর সাথে আমার একটা জরুরি কথা আছে। পরি আর কথা না বাড়িয়ে একটু এদিক ওদিক তাকিয়ে নিয়ে সুযোগ বুঝে বিল্লুদার সাথে বারান্দায় গেল। মধ্যাহ্ন ভোজনের পর বাড়িতে সবাই এখন ঘুমোচ্ছে। অম্বিকা আর তখনই বাড়ি যায়নি, সে থেকে গিয়েছিল রনিতার সাথে। ঘড়িতে সবে 4:30 বাজে। অম্বিকা বিছানা ছেড়ে একটা হালকা চাদর মুড়ি দিয়ে চুপিসারে বাড়ি থেকে বেরিয়ে গেল। কাউকে কিছু না বলে বাগান অতিক্রম করে বাড়ির বাইরে এসে পৌঁছালো। অম্বিকার পেছন পেছন একটা ছায়া অম্বিকাকে অনুসরণ করতে আরম্ভ করল। বন্ধুরা, আপনারা এতক্ষণ ধরে শুনছিলেন সময় গল্পের 3 নম্বর পর্বটি। গল্পটি শুনতে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানান, আর ভালো লাগলে বন্ধুদের সাথে একটা শেয়ার করে দেবেন। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এমন গল্প আপনারা আরও শুনতে পারেন। আবারও আপনাদের কাছে হাজির হব অন্য কোনো গল্প, কবিতা কিংবা কোনো উপন্যাস নিয়ে। ততদিনে ভালো থাকবেন। থ্যাংক ইউ।